আগে যা ঘটেছিল, রাঘব কারাগারে গিয়ে পদ্মাবতীর সাথে কথা বলে, কিন্তু পদ্মাবতী রাঘবের সাথে কোনো কথা বলে না। অন্যদিকে কনক তার আসল পরিচয় জেনে যায়, কিন্তু সে মানতে পারছে না। হঠাৎ করে জঙ্গলে রাঘবের সাথে কনকের দেখা হয়ে যায়। অন্যদিকে রাজপ্রহরীরা এসে কনকের বাবার কাছে 1 বছরের খাজনা দেওয়ার জন্য কথা বলে যায়। কি গো, এবার কি হবে বলো তো? এত দ্বিগুণ খাজনা এবার আমরা কোথায় থেকে দেব? জানি না রাধিকা, যেমন করেই হোক না কেন এই খাজনা দিতেই হবে। তা না হলে রাজা মহেন্দ্রের রক্ষীরা যে আমাকে ধরে নিয়ে যাবে। আর তুমি তো জানো শাস্তি কি হতেই পারে খাজনা না দেওয়ার। কি করব কিছুই বুঝতে পারছি না রাধিকা। বাবা, তুমি কোনো চিন্তা করো না। আর এই কেমন মহারাজ, যে মহারাজ রাজাদের সুখ সুবিধা সব কিছু দেখার দায়িত্ব তার, আর সে কিনা প্রজাদের এত বিপদের মুখে ফেলছে। এ কেমন মহারাজ? বাবা বাবা, তুমি এত ভয় পেও না, এত চিন্তা করো না। কে গো, এবার কি হবে? এতগুলো খাজনা আর কড়ি কোথায় থেকে আসবে? এবার আমরা কি করব বলো তো? কিছুই যে বুঝতে পারছি না। তার উপর 1 বছরের খাজনা দিতে বলছে মহারাজ। শোনো গিন্নি, কাল আমি একদম ভোরে উঠব। আর ভোরে উঠে আমি আমাদের গায়ে মহাজনের কাছে যাব। আর মহাজনের কাছ থেকে যেমন করে হোক না কেন সুদে ধার করে নিয়ে আসবো। তাতে যদি আমার একটু সুলা হয়। কিন্তু তুমি এত করে শোধ কিভাবে করবে বলো তো দেখি? জানি না গিন্নি, জানি না। যা হওয়ার তো হবে, কিন্তু এখন তো রাজার হাতে থেকে যে বাঁচতে হবে গিন্নি। হে ঈশ্বর, এবার কি হবে? এবার কি হবে? আমাদের মতো গরিবদের কি হবে বলো তো? তুমি আমাদের পাশে দেখো ঈশ্বর, পাশে দেখো। বাবা মা, তোমরা একদম চিন্তা করো না। আমি আমি তো আছি। আমি একটা না একটা উপায় বের করব। তোমরা এতটা কষ্ট পেও না। শোনো, আজকের আমি আকাশ প্রদীপ জ্বালিয়ে আজকে আমাদের পূর্বপুরুষদেরকে আহ্বান জানাবো। তারা নিশ্চয়ই কোনো একটা উপায় বের করে দেবে। তারা তো একটা সময় এই জায়গায় ছিল, তাহলে তারা নিশ্চয়ই কোনো উপায় বের করবে। তারা তো সব দেখছে, বলো। একদম চিন্তা করো না তোমরা। সন্ধ্যা হয়ে যাওয়ার পর কনক তার বাড়ির চারপাশে সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়ে দেয় আর বলতে থাকে, হে পূর্বপুরুষ, আপনারা যেখানেই থাকুন না কেন ভালো থাকুন আর আমাকে আশীর্বাদ করুন। আমি যেন আপনাদের যোগ্য হতে পারি আর আপনাদের বংশের মুখ যেন উজ্জ্বল করতে পারি। অন্যদিকে জঙ্গলে রাঘব এবং প্রহরীরা মিলে সেই জঙ্গলে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে সেখানেই থাকতে শুরু করে আজ রাতটা। তবে কনকের চোখটা সে কিছুতেই ভুলতে পারছে না। সে বারবার সেই চোখ দুটো তার চোখের সামনে ভেসে উঠছে। কে কে ওই মেয়ে যার সাথে আজ আমার দেখা হয়েছে এমনভাবে? তবে তবে তার চোখ যে আমি ভুলতে পারছি না। তার 2 চোখ যে এত অপরূপ সুন্দর, দেখলে মন ভরে যায়। কিন্তু বারবার সেই চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি যে তাকে ভুলতে পারছি না। মাঝরাতে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে যায় আর কনক ঘুমাতে ঘুমাতে তার ঘুম ভেঙে যায়। তখন সে বলতে থাকে, এ বাবা, এত বৃষ্টি শুরু হয়ে গেছে। আর অন্যদিকে যে আমার প্রদীপগুলো সব নষ্ট হয়ে গেল এই বৃষ্টির জলে। এবার কি হবে? মনে হয় এতক্ষণে সব নিভে গিয়েছে আর এই বৃষ্টির জন্য সব ভেঙে গেছে। যাই একবার গিয়ে আমি দেখে আসি। কনক বাইরে এসে দেখে যে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু তার জ্বালানো সব প্রদীপগুলো এখনও তেমনভাবে জ্বলছে। বৃষ্টির ফোঁটা তাদেরকে কোনো স্পর্শ করতে পারছিল না। বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছিল। তখন কনক বলতে থাকে, এটা আমি কি দেখছি? এখানে তো আমার প্রদীপগুলো সব জ্বলছে। সব প্রদীপ এখন ভালো আছে। আমি ভেবেছি সব প্রদীপ যে নিভে ভেঙে গেছে, কিন্তু এত বৃষ্টি হওয়ার পরও আমার সব প্রদীপগুলো কত সুন্দরভাবে জ্বলছে। এমনটা যেন মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা আমার প্রদীপকে একদম স্পর্শ করতে পারছে না। হে ঈশ্বর, তুমি আমার কথা শোনো। তুমি এই বৃষ্টিটাকে থামিয়ে দাও ঈশ্বর, থামিয়ে দাও। ভালো লাগছে না এত বৃষ্টি, তুমি থামিয়ে দাও। কনক এমনভাবে বলার পর হঠাৎ করে বৃষ্টিটা থেমে যায়। তা দেখে কনক অনেক অবাক হয়ে যায়। তবে হঠাৎ করে প্রদীপের শিখা থেকে কিছু আলোর রোশনি বেরোতে থাকে আর সেখান থেকে কনকের পূর্বপুরুষরা বেরিয়ে আসে। শোনো কনক, তুমি একদম ভয় পেও না। আমরা যে তোমাকে আশীর্বাদ করতে এসেছি। আপনারা কারা? আর এমনভাবে প্রদীপের শিখা থেকে কেমনভাবে আসলেন? শোনো কনক, আমরা তোমার পূর্বপুরুষ।
আমি তোমার পিতামহ রাজা ধীরেন্দ্র। আমি তোমার পিতামহ মহারাজ বীরেন্দ্র। আমি মহারাজ রাজ চক্রবর্তী সর্বেন্দ্র, এই রাজ্যের প্রতিষ্ঠাতা। মানে মানে আমার পূর্বপুরুষ? হ্যাঁ কনক, আমরাই আমরাই তোমার পূর্বপুরুষ। তবে তবে তুমি একটা রাজকন্যা। শোনো কনক, তোমার শরীরে যে রাজরক্ত বইছে, তাই তুমি রাজবংশেরই কন্যা, রাজকন্যা। তবে হ্যাঁ, এই গ্রাম, এই কুঠির তোমার জন্য না, তোমার জন্য একটা প্রাসাদ প্রাসাদ অপেক্ষা করছে, যেখানকার তুমি রাজকন্যা। হ্যাঁ কনক, তোমাকে যে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। তোমার যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, সেখানে সেখানে যে তোমাকে ফিরে যেতে হবে। এখানে থাকলে যে তোমার হবে না। এখন যে রাজপ্রাসাদে অপশাসন চলছে, সেটাকে তোমাকে ধ্বংস করতে হবে, শেষ করতে হবে। কনক, তুমি তোমার পূর্বপুরুষদের ঋণ শোধ করো কনক, ঋণ শোধ করে দাও। হ্যাঁ কনক, আমাদেরকে যে তোমাকে মুক্ত করতে হবে। আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ সব সময় তোমার মাথায় থাকবে। জয়ী হোক কনক, দীর্ঘজীবী হোক। এইসব বলার পর কনকের পূর্বপুরুষরা আবারও আলোর রোশনির সাথে মিলিয়ে যায়। তখন কনক এইসব শোনার পর অনেক অবাক হয়ে যায়, আর সেখানে রাধিকা চলে আসে। কি রে কনক মা, তুই যে এখানে দাঁড়িয়ে আছিস, আর আমি যে তোকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেলি কোথায় গেলি। তুই তো জানিস, তোকে না দেখতে পেলে আমার বুকের মধ্যে কেমন একটা হয়। তাই এমনভাবে কেন দাঁড়িয়ে আছিস বলতো বাইরে? কি হয়েছে? জানো মা, এক্ষুনি এক্ষুনি কতজন এসে আমাকে বলল যে তারা নাকি আমার পূর্বপুরুষ। আমি নিজের চোখে দেখেছি, এই প্রদীপের শিখা থেকে তারা বেরিয়ে এসে আমাকে বলল যে তারা নাকি আমার পূর্বপুরুষ হয়। এমন কথা শোনার পর রাধিকা অনেক অবাক হয়ে যায়, আর তখন সে বলতে থাকে, এবার তোর বিশ্বাস হয়েছে কনক? আমি তোর তো কতবার করে বলেছি। শোন মা, তুই কোনো সাধারণ ঘরের মেয়ে না রে মা, তুই হচ্ছিস রাজ পরিবারের মেয়ে। রানীর কোলে যে তোর জন্ম হয়েছে, রাজকন্যা রে তুই মা। এইবার এইবার আমি আর তোকে আটকে রাখতে পারবো না। তারা তারা যে তোকে নিয়ে চলে যাবে আমার কাছ থেকে রে মা। না মা, তুমি আমার মা। আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, কোথাও না। আমি সব সময় আমার নিজের চোখে তোমাকে দেখে রেখেছি মা। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, কোথাও না মা। অন্যদিকে গাছের ডালে বসে বসে দুটো পাখি নিজেদের মধ্যে কথা বলতে থাকে। শাড়ি, এই শাড়ি, সেই কখন থেকে বলতো তোকে দেখেই যাচ্ছি। কি ভাবছিস বলতো? বল না রে শাড়ি, এমন কি ভাবছিস? আমি ভাবছি আমাদের কনকসুর আর রাঘবের কথা। ওই দুটো জুটিকে বেশ ভালো মানাবে। দোষ শাড়ি, তুই কি বলিস না? এখনো পর্যন্ত ওদের যে এখনো দেখাই হলো না, আর তুই এত কিছু ভেবে নিচ্ছিস। আরে এখন দেখা হয়নি তো কি হয়েছে? আমরা দুজন আছি কি করতে বলতো? সুখ শাড়ি, আমরা দুজন ওদেরকে মিলিয়ে দেব। এত চিন্তা করিস না তো। তা শাড়ি কি করে মিলাবি? আমাকেও একটু বল, আমিও শুনি। দেখ সুখ, ওদের তো মিল করাতেই হবে, ওদের মনের রং ফোটাতে হবে, তবে ওদের দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। তবে জানিস তো শাড়ি, আমি নিজের চোখে দেখেছি সেদিন রাতে জঙ্গলে কনকের সাথে রাঘবের যে দেখা হয়েছে, চোখে চোখে কথা হয়েছে। তবে রাঘবের মনে যে কনকের জন্য অনেক ভালোবাসা দেখেছি রে। সে তো দিন রাতে শুধু ভাবতেই থাকে কনকের কথা, কিন্তু কনকের মনে কিভাবে রং ছড়াবে বলতো? হবে রে সুখ, হবে, অত তুই চিন্তা করিস না। আবার দুজন সামনাসামনি দেখা হোক, কাছাকাছি আসুক, তারপর তো মনে রং ধরবে। তার জন্য তো কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাদের, বুঝেছিস? তাহলে চল শাড়ি, আমাদের যখন কিছু করতে হবে, চল চল আমরা তাহলে কিছু একটা ব্যবস্থা তো করি। অন্যদিকে কনক বাড়ির দাওয়ায় বসেছিল, আর তখন তার মা এসে বলতে থাকে, কে রে কনক মা, তুই যে এখনো বাড়িতে বসে আছিস, আর ওদিকে দেখলাম তো সবাই মাঠে ঘাটে চলে গেল গরু নিয়ে, আর তুই তুই যে এখানে বসে আছিস। কে রে, আজকে যাবি না বুঝি? ওরা যাক মা, আমি যাব না। আজকে আমার যেতে ভালো লাগছে না। আর এমনিতে লালি কালিকে আমি বাড়িতেই খাইয়ে দেব। ওদের জন্য আমি জাপনা মিশিয়ে দেব, সেই জাপনা ওরা খেয়ে নেবে। আর এমনিতে মা, আমি না কিছু খড় কেটে রেখেছি, সেগুলো ওদেরকে ভালোভাবে খাইয়ে দেব। কে রে মা, তুই তো সব সময় লালি কালিকে নিয়েই ঘাস খাওয়াতে যাস মাঠে, তাহলে আজকে ওরা ঘাস খাবে না বুঝি?
না না মা, আজকে ওরা ঘাস খাবে না, তাই তো ওদের জন্য আমি ঘরেতে খোল ভিজিয়ে রেখেছি মা, সেগুলো খাবে। তুমি বলো তো মা, রোজ রোজ কি একই খাবার খেতে ভালো লাগে? তাই জন্য আজকে ওদের একটু অন্যরকম খাওয়াবো। বাবা, আমি এটা কি শুনছি? এ তো ভূতের মুখে রাম রাম। সারা বছর গরুকে নিয়ে মাঠে যাওয়ার জন্য পাগল হয়ে যাস, আর আজকে আজকে যে তোর মুখ থেকে এমন কথা শুনছি, তা কি হয়েছে বল তো দেখি। মা, তুমিও না, আমার আবার কি হবে বলো তো? দেখো, আমি তো দিব্যি ভালো বসে আছি, তাহলে আমার কি হবে বলো তো? তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না তো। হ্যাঁ রে কনক মা, তা তো দেখে অবাক হচ্ছি। কারণ কারণ সারা বছর ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তুই লালি কালিকে নিয়েই মাঠে ঘাস খাওয়াতে যাস। আর আজকের এমন কি হলো যে মেয়ের যে অন্য সুর দেখতে পাচ্ছি, সে যে আজকের মাঠে যেতে চায় না, লালি কালিকে বাড়িতেই খাওয়াবে। মা, তুমিও না, তুমি এমন এমন মাঝে মাঝে কথা বলো যার কোনো মানেই হয় না। এমন কি হবে বলো তো? আমার আজকের ভালো লাগছে না, তাই যাব না। আমার মন বলে কিছু না কিছু একটা হয়েছে। তুই তো বাড়িতে বসে থাকার মেয়ে না, তোর পা শুধু দৌড়াতে থাকে, এখানে যাওয়া ওখানে যাওয়া, আর তুই কি না আজকের বাড়িতে বসে আছিস? আচ্ছা মা, তুমি বলো তো, আর কি মাঠ আছে বলো তো? ওই রাজার লোকেরা যে পুরো মাঠ ধরে ছাউনি দিয়েছে। তাহলে তুমি বলো, আমার এই লালি কালিরা কিভাবে ঘাস খাবে? তাই জন্য আমি ঠিক করেছি, ওই রাজার লোকেরা আগে যাক, তারপর আমি যাব লালি কালিকে নিয়ে মাঠে, তা না হলে যাব না। আরে মা, এ কি কথা বলতো? রাজার লোকেরা আছে বলে কি গ্রামের মানুষজনকে নাওয়া খাওয়া সব ছেড়ে দেবে বলতো দেখি? তা কি হয়েছে? না মা, আমি যেতে চাই না। যে রাজা গরিবদের দুঃখ কষ্ট কিছুই বোঝে না, তার লোকেরা যে মাঠ দখল করে বসে আছে, আর তাদের সামনে গিয়ে আমার গরুদের ঘাস খাবো? না না না, আমি যাব না। এমনভাবেই কনক তার মায়ের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে রাঘব সে দেখতে থাকে যে কে কতজন খাজনা দিয়েছে। এই দেখুন সেনাপতি, এই গ্রাম থেকে সর্বসাকুল্য খাজনা আদায় হয়েছে 242টা লোপমুদ্রা, 910টি কড়ি আর 360 মণ ধান। বুঝলাম। তবে আর কোনো খাজনা আদায়ের বাকি আছে কি? হ্যাঁ সেনাপতি মশাই, আর কিছু খাজনা বাকি আছে। আর 4টে মাত্র ঘর খাজনা দেওয়া বাকি আছে, তারা আজ এসে বেলাবেলি খাজনা দিয়ে চলে যাবে। আচ্ছা বেশ, এ তো খুব ভালো কথা। আর তারা আসুক, আমরা তো এখানেই আছি, তারা তাদের খাজনা মিটিয়ে চলে যাক। বলছিলাম যে কি সেনাপতি মশাই, আজ আমাদের এই গ্রাম থেকে চলে যাওয়া উচিত, কারণ আমাদের আরও 3টে গ্রামে যেতে হবে, আর সেখান থেকেও খাজনা আদায় করতে হবে। আজ যদি আমরা এই গ্রাম ছেড়ে না চলে যাই, তাহলে যে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এমন কথা শুনে রাঘবের অনেক অবাক হয়ে যায়। তখন সে মনে পড়ে সেই কনকের কথা, তার চোখ দুটো তার চোখের সামনে ভেসে ওঠে। কি হলো সেনাপতি মশাই, এত কি ভাবছেন? যদি আপনি অনুমতি দেন, তাহলে কি আমি সবকিছু গুছগাছ করে নিতে পারি? বলছিলাম যে কি, এই গ্রামে আর 2 দিন থেকে গেলে হয় না? কারণ এই গ্রামটা যে খুবই সুন্দর, এত মনোরম প্রকৃতি, এর মাঝে থেকে যে নিজেকে হারিয়ে ফেলছি। তাই বলছিলাম যে কি, আরও 2 দিন যদি থেকে যেতাম খুবই ভালো হতো। না না সেনাপতি মশাই, এমনটা করবেন না। মহারাজ যে আমাদেরকে 7 দিন সময় দিয়েছে, সেই 7 দিনের মধ্যে সব খাজনা আদায় করে দিয়ে তাকে যে দিতে হবে, আর না দিতে পারলে তাহলে যে আমাদের খুব বিপদ। কিন্তু আপনি তো রাজ্যের সেনাপতি, আপনার তো কোনো অসুবিধা নেই, আপনার তো কিছুই হবে না। কিন্তু আমরা যে সাধারণ মানুষ, আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মহারাজ এত কঠোর কেন সেটা জানি না, তবে না, আমার জন্য আমি কারো জীবনে ঝুঁকি নিতে দেব না। হ্যাঁ, এই ছোট্ট গ্রামে যে আমরা অনেকটা বেশি সময় নিয়ে ফেলেছি। ঠিক আছে, সবাইকে তৈরি হতে বলো, আমরা এই গ্রাম থেকে উঠে যাব। অন্যদিকে পারুল ঘরেতে বসেছিল, আর তখন সেখানে সুখসারি পাখি চলে আসে। তাদেরকে দেখে পারুল অনেক খুশি হয়, বলতে থাকে, কে রে সুখসারি পাখি, কি ব্যাপার বলতো? অনেকদিন পর যে আমাদের বাড়িতে এলে, তা কি ব্যাপার সেটা বলতো দেখি। আমরা কি আর তোকে বলতে পারি বলতো কনক, আমরা তো তোর কাজে গিয়েছিলাম রে। আমার কাজে গিয়েছিলিস? আচ্ছা বলতো দেখি, আমার এমন কি কাজে তোরা কোথায় গিয়েছিলিস সেটাই বল। শোন কনক, তোর জন্য আমরা একটা বর খুঁজতে গিয়েছিলাম রে। 7 সমুদ্র 13 নদী পার করে, তারপরেও তো একটা সুন্দর তোর জন্য ছেলে দেখেছি, তোর সাথে কিন্তু বেশ ভালোই মানাবে রে। এই আমি কি তোদেরকে বলেছিলাম যে আমার বর চাই? তাই তোরা গিয়ে খোঁজে নিয়ে আয়। কেন বলতো, কেন এইসবগুলো কেন করছিস?
যা, আমি কোনো বিয়ে টিয়ে করবো না, আর আমার জন্য তো বর দেখতে হবে না তোদের। কেন রে কনক, তুই বলবি তারপরে আমরা খুঁজবো? কেন কেন, তোর জন্য কি আমাদের কোনো দায়িত্ব নেই নাকি? তোর বর খোঁজা তো আমাদেরই দায়িত্ব। তোর যা গুণ আছে, তোর যা রূপ আছে, তাহলে তাহলে সব কিছু তোর একটা তো যোগ্যী ভালো একটা ছেলে দরকার। তাই জন্য তোর জন্য বর খুঁজতে গিয়েছিলাম রে। দেখ সুখসারি, আমার ভালো লাগছে না, আর আমার জন্য তোকে বর খুঁজতে হবে না। তোদের কি অন্য কোনো কাজকর্ম নেই নাকি বলতো দেখি? কেন রে কনক, আমাদের আর কি ভালো হবে? তোর ভালো হলেই তো আমাদের ভালো। বর আসবে এক্ষুনি আর নিয়ে যাবে তক্ষুনি। তোরা যা তো এখান থেকে। আমি কি কোনো জাতা ছেলেকে বিয়ে করব নাকি? তা হবে না বাপু। আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে হবে সৎ, ভালো, বুদ্ধিমান, সাহসী। এমন একটা ছেলেকে তারপরে বিয়ে করব, বুঝেছিস? যা কনক যা, একটু বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখ। এই গ্রামে যে একটা ছেলে এসেছে, সে যে খুবই ভালো। আর জানিস, তোর সাথে কিন্তু ভালোই মানাবে। সে যে তোর অনেক যোগ্যমান হবে রে। সুখসারি মুখ থেকে এমন কথা শোনার পর কনক তখন রাঘবের কথা ভাবতে থাকে, কারণ রাতে এসে রাঘবকে দেখেছিল। তোদের যত সব বাজে কথা, যা এখান থেকে যা। আমার যে অনেক কাজ পড়ে আছে, সেগুলো যে আমার করতে হবে। দূর হয়ে যা ঘর থেকে, চলে যা এখান থেকে। শোনো না, একটা কথা বলি। তুমি একটু রাজার লোকেদের কাছে গিয়ে একটু কথা বলো। পারলে ওদের একটু হাতে পায়ে ধরো। যদি কিছু খাজনা মকুব করা যায়। এমনভাবে তো সব খাজনা দেওয়া যায় না। না গো গিন্নি, ওদেরকে যতই বলি না কেন, ওরা যে রাজার লোক, ওরা রাজার আদেশ মানতে বাধ্য। ওরা আমাদের মতো গরিবদের কথা কেন শুনবে বলো তো? ওরাও তো রাজাকে ভয় পায়। শোনো না, তুমি একটু চেষ্টা করতে পারো। যদি কিছু হয়, যদি এতগুলো করি সুদ দিতে গিয়ে, তাহলে তাহলে তো আমাদের না খেয়ে যে মরতে হবে। তুমি তো সব জানো। আর এবছর তো কোনো সবজি বলো, ফসল বলো, কিছুই কিছুই ভালো হয়নি। তাহলে তাহলে কোথায় থেকে দেবে এত খাজনা? আরে গিন্নি, ওরা যে রাজার লোক, বুঝেছো? ওদের কাছে এইসব হাতে পায়ে ধরে বললে ওরা শুনবে না। আর তুমি তো জানো রাজা কত নিষ্ঠুর, কতটা কঠোর হয়ে গেছে। তারা তো গরিব মানুষদের কষ্ট বোঝে না। এই খাজনা যত তাড়াতাড়ি শোধ করতে পারবো তত ভালো। এরা তত তাড়াতাড়ি এখান থেকে বিদায় হবে। আর জানো, এই খাজনা শোধ না করায় কত গরিব মানুষদের যে প্রাণ যায় মহারাজের কাছে। তাহলে তাহলে তুমি বুঝতে পারছো, তার থেকে এই খাজনাগুলো গিয়ে তাড়াতাড়ি শোধ করতে হবে। আর তখন সেখানে কনক চলে আসে। আচ্ছা শোনো বাবা, তুমি যখন খাজনা দিতে যাচ্ছ ভালো কথা, একটু জল খাবার খেয়ে যাও। সে কখন আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই। তাহলে তাহলে একটু জল খাবার খেয়ে গেলে পেটটা ভার থাকবে, আর ভালোভাবে সব কিছু কাজকর্ম করতে পারবে। তুমি এখানে চুপটি করে বসো, আমি ঘরের মধ্যে থেকে একটু মুড়ি বাতাসে এনে দিই, তুমি খেয়ে আর যাও। তারপর কনক সে জলখাবার আনতে যায়। রাধিকা তার স্বামী দাবায় বসেছিল, আর সেই কড়ির থলিটা সেখানেই ছিল তাদের পাশে। তখন একটা পাখি এসে সেই থলিটা নিয়ে চলে যায়। দেখো দেখো কাণ্ড, কড়িগুলো নিয়ে চলে গেল গো, কড়িগুলো নিয়ে চলে গেল। আরে নিয়ে যাস না রে, ওগুলো আমাদের সম্বল। ওগুলো যে দিয়ে খাজনা শোধ করতে হবে। কি সর্বনাশটা হয়ে গেল রে, কি সর্বনাশটা হয়ে গেল। রাধিকার এমন আওয়াজ শুনে কনক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখে যে সুখসারি পাখি সেই ঠোঁটে করে সেই থলিটা নিয়ে যাচ্ছে, আর তার পিছনে পিছনে কনকও দৌড়ায়। কি গো গিন্নি, এবার কি হবে বলো তো? ওই কড়ি কটাই আমাদের সম্বল ছিল, আর সেই কড়ি কটা পাখিগুলো নিয়ে চলে গেল। এবার যে কি হবে কিছুই বুঝতে পারছি না। খাজনা যে কিভাবে শোধ করবো তাও বুঝতে পারছি না। হে ঈশ্বর, তুমি আমাদের মুখ তুলে তাকাও আমাদের দিকে। এবার যে কী করে খাজনা শোধ করব আমরা যে অনেক গরিব মানুষ। জানোই তো সব কিছু দেখছো। তাহলে এবার আমরা কি করব? কি রে সুখসারি পাখি, এমনটা করিস না রে। ওটা কোনো খেলার জিনিস না। ওটা দিয়ে দে, আমাকে দিয়ে দে। আমার কিন্তু খুব রাগ করছে। এমনভাবে ওই জিনিসটা কেন নিয়ে আসলি? ওটা যে খাজনা শোধ করবে। এমনভাবে করিস না রে, এমনভাবে করিস না। ওটা না দিতে পারলে আমাদের যে অনেক বিপদ। এমনটা করিস না, ওটা দিয়ে দে, ফিরিয়ে দে আমার কাছে রে সুখসারি, এমনটা করিস না। তারপর কনক আবারও সেই সুখসারির পিছন পিছন দৌড়াতে থাকে।
আপনাদের কি মনে হচ্ছে কনকের বাবা কি খাজনা আদায় করতে পারবে নাকি তার জন্য শাস্তি হবে? এটা দেখার জন্য অবশ্যই পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসতে চলেছে।